জানাচ্ছি বিনোদন আড্ডায়। আমি সারা ফারজাইমা। আর আজ আমাদের সাথে আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা, যিনি তার অসাধারণ অভিনয়, হাস্যরস এবং আঞ্চলিক ভাষার সাবলীল ব্যবহারের মাধ্যমে দর্শকের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। পর্দায় এলেই যার অভিনয়ে গল্প পায় নতুন মাত্রা। আজকের বিনোদন আড্ডার অতিথি আমাদের জনপ্রিয় অভিনেতা, এবং আমি নামটা বলার আগে একটু এভাবে বলতে চাই, তিনি সবসময় একটু হাস্যরস চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন, হাসাতে পছন্দ করেন, তিনি ফান পছন্দ করেন, আর তার নামের মধ্যেও আছে ফান। আরফান আহমেদ। কেমন আছেন আরফান ভাই? আমি সবসময় ভালো থাকি, ভালো থাকবার চেষ্টা করি। সো ডিপ্রেশন নিয়ে চলতে পছন্দ করি না। তবে আজকে আমি খুব এক্সাইটেড বিকজ অফ হচ্ছে কি যে চ্যানেল ওয়ানের বিনোদন আড্ডায় আমাকে ডেকেছে। সো এই আড্ডাটা আমি মিস করতে চাইনি। কজ হচ্ছে কি যে একটা সময় তো চ্যানেল ওয়ানের এই স্ক্রিন আমি দেখতাম, একটু ডিফারেন্ট স্ক্রিন, একটু ব্লু স্কাই, সব কিছু মিলে এটা আমাকে একটুখানি টানতো। অর্থাৎ থাকে না কিছু বিষয়, থাকে না কিছু প্রোগ্রাম বা কিছু ড্রামা, হোয়াটএভার, এটা আমাকে টানতো ওই জায়গা থেকে। তো দ্যাটস ওয়াই হচ্ছে কি যে এই অনেক দিন পর, অনেক বছর পর এসে এক ধরনের ভালো লাগা কাজ করছে আর কি। এবং আমারও খুব ভালো লাগছে যে এই আড্ডার পেছনের আড্ডায় জানতে পারলাম যে চ্যানেল ওয়ানে আপনার একটা ধারাবাহিক যেত। হ্যাঁ, যেহেতু সেটার নাম ছিল 10,001 টাকা। 10,001 টাকা। এটা পরিচালনা ছিল আল হাজেন, এবং এটা আমি তো ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হচ্ছে গিয়ে যা 2007-এর পরে, মানে আমি তো মাঝখানে 4 বছর 4.5 বছর বাইরে ছিলাম, অস্ট্রেলিয়াতে ছিলাম। ফেরত আসবার পরে আবার যখন শুরু করি তখন হচ্ছে গিয়ে যে এই সিরিয়ালটা হচ্ছে গিয়ে যে খুব আমার ব্যাপারে খুব কাজে দেয়, মানে শুরুটা আর কি এফোর্ট দেওয়ার সুযোগ ছিল। আর ক্যারেক্টার না পেলে তো আসলে এফোর্ট দেওয়া যায় না, যে আমি আসলে কতটা আমি ক্যাপাবল সেটা বোঝাও যায় না। তো একটা ফোকাস ক্যারেক্টার নিয়ে আমি মুভ করেছিলাম। কিন্তু চ্যানেল ওয়ানের 10,001 টাকার কথা হয় না যে আমি ভুলে গেছি হয়তো বা, কিন্তু দর্শক আমাকে বারবার মনে করিয়ে দেয় যে আমি যে বাবুর্চি ছিলাম এই কথাটা সবাই জানলো কেমন করে। তো ওই চ্যানেল ওয়ানের এই ধারাবাহিক 10,001 টাকার কথা আমি যখন দেশের বাইরে যাই, এখনও ঘুরতে যাই, যখন আমি কোনো প্রোগ্রামে যাই, তখন সবাই আমাকে জিজ্ঞেস করে যে আপনার একটা নাটক ছিল, নাম ছিল 10,001 টাকা। সো দ্য লুকিং ফর, তারা এখনও খুঁজে ওই নাটকটা এবং তারা জিজ্ঞেস করে। আমার কথা হচ্ছে কি যে এই নাটকটির কথা আজকে কেন বললাম, যে চ্যানেল ওয়ানের এই ধারাবাহিকটির কথা, অনেক ধারাবাহিক তো করেছি, অনেকগুলোর কথা তো দর্শক আমাকে মনে করায়, পাশাপাশি এই ধারাবাহিকটার কথা খুব বেশি মনে করিয়ে দেয় যে আপনার একটা নাটক ছিল 10,001 টাকা, আপনার মনে আছে ওই জায়গা থেকে যে আপনি বাবুর্চি ছিলেন, গ্রামের মানুষ এটা জানলো কিভাবে, এটা নিয়ে খুব আপনার প্রতিনিয়ত আপনি ডিপ্রেশনে ভুগতেন। হ্যাঁ, তো এই জন্যই আজকে কথাটা উঠালাম যে আমার একটা নাটক ছিল, ধারাবাহিক ছিল এখানে চ্যানেল ওয়ানে, আমার বেশ কিছু কাজই গেছে, কিন্তু এই ধারাবাহিকটার কথা অনেকেই ভোলে না। এবং মানে আমার মনে হয় যে অভিনয় শিল্পীদের জীবনের প্রাপ্তি এটাই, যে অভিনয়, যে চরিত্রগুলো মানুষ ভুলতে পারে না। এবং আমার মনে হয় মাশাআল্লাহ আপনার জীবনে অনেকগুলো চরিত্রই এমন রয়েছে যেগুলো মানুষ বারবার মনে করে দেয়, বা আপনাকে দেখলে যে নাটকগুলোর নাম মনে পড়ে যায়। আসলে কি অনেক অভিনয় তো অনেক জায়গা থেকে করেছি, তবে ক্লিকের ব্যাপারটা আমি কখনো কখনো মনে করতাম কি যে আমি কি করেছি আসলে ওই রকম মনে রাখবার মতো কোনো কাজ করিনি। আমি সেটা আমার পরিবারের সঙ্গে শেয়ার করে বলি অনেক সময়। কিন্তু আমি যখন বের হই, আমি তো স্বাভাবিক সাধারণভাবেই বের হই, তখন আমি এক ধরনের টের পাই যে দর্শকরা আসলে আমাকে মনে রেখেছে। হয়তো আমাকে হুট করে বলে যে, কেউ যদি বলে বসে যে আপনাকে আগের মতো আর দেখি না, তো আগের মতো দেখবার বিষয়টা কোনটা, সেটা আমি তো ওই দর্শককে বোঝাতে পারি না যে আমি আগের মতোই কাজ করে যাচ্ছি বটে, কিন্তু আপনার কম দেখার বিষয়টা হচ্ছে যে আপনি আর টিভি নিজেই দেখেন না, কারণ আপনি টিভিটা নিয়ে গেছেন আপনার হাতের মুঠোয়, এবং অপশনও বেড়ে গেছে, এবং অপশনও বেড়ে গেছে, কারণ আপনার ভুস্টাপের জায়গা থেকে চলে এসছে নানা কিছু। এবং আপনার হাতে দেখা গেল যে ভালো একটি নাটক না পড়ে, ভালো একটি নিউজ না এসে আপনার হাতে আসছে সরিষা ফুলের মধু খান, এরকম কোনো বিষয়, যে এই মধু খান জীবন বাঁচান। আপনার হাতে এরকম কিছু আসছে যে কিছু হার্বাল ওষুধের কিছু বিজ্ঞাপন চলে আসছে, যেটা হচ্ছে মানে অ্যালগরিদমটা খুবই বোঝাটা আপনি না চাইলেও দেখতে পাচ্ছেন। কিন্তু সো দর্শক আসলে কোনটা বেছে নেবে দর্শক নিজেই জানে না। দর্শকদের জায়গা থেকে ঝামেলা হয়েছে কি যে যাকে সে বেশি দেখছে তাকেই সে মনে করছে প্রতিনিয়ত সেই কাজ করছে। এবং অ্যালগরিদমটাই এমন, সেটাই বারবার আসছে। একটা ছোট্ট ব্রেক নিতে হবে আমাদেরকে ভাই। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরছি বিনোদন আড্ডায়, সাথেই থাকুন।
আবারও স্বাগত জানাচ্ছি বিনোদন আড্ডায়। শুনছিলাম তো একটু পেছনের গল্প থেকে। আস্তে আস্তে তারপরে হচ্ছে কি যে আমি এনলিস্টেড হলাম, তারপরে কাজ শুরু করলাম ছোট ছোট নাটিকা থেকে সাপ্তাহিকের পরে হচ্ছে কি যে তারপরে ওই সময় মাঝখানে বাংলাদেশের থার্ড প্যাকেজ ছিল মেঘ কালো। প্রথমটা তো হচ্ছে কি যে মাসুদ রানা, তারপরটা হচ্ছে কি যে নাটির গুরু, যেখানে তারপর আপনার হচ্ছে একটা মেঘ কালো। পাসিং শট Yes, দিয়ে yes, yes. শুরু, কিন্তু সেখান থেকে এবার ঈদে আমরা আপনাকে মমতার সাথে একটা নাটকে পেয়েছি। এটা নীল মোহাম্মদ 7 পর্ব। জি, এটা নাট্যকার ছিলেন হচ্ছে অরণ্য আনোয়ার শ্রদ্ধেয়। ও মানে উনি তো এক ধরনের হচ্ছে গিয়ে যে হালুম টেপের আমি বলবো যে নাট্যকার লেখক। আর এটার ডিরেক্টর হচ্ছে গিয়ে যে জনপ্রিয় ডিরেক্টর হচ্ছে সকাল আহমেদ। তো দুইজনের তো আমার পুরনো বলতে গেলে একজন তো হচ্ছে গিয়ে যে আমার খুব কাছের কলিগ, যেমন সকালের সঙ্গে আমার জার্নি অনেক বড় জার্নি, বন্ধুর মতো। মানে কতটা ভালো বন্ধু সেটা সকলেই জানে, যে সকাল আহমেদ, আরফান আহমেদ, বুঝতেই পারছেন। আর অরণ্য আনোয়ার হচ্ছে গিয়ে যে আমি বাইরে থেকে আসার পরে হচ্ছে গিয়ে যে উনি আমাকে অনেক ভালো ভালো নাটকে ব্রেক দিয়েছেন, সুযোগ দিয়েছেন উনি আমাকে, এবং ভীষণ আমাকে ওনার আদর দিয়েছেন, এবং যত্নের সহকারে ওনার ডিরেকশনে আমি অনেক ভালো ভালো কাজ করেছি। সো এই দুইজনের কম্বিনেশনে এবারের ঈদে বেরিয়েছে দিল মহব্বত। সেই দিল মহব্বতের জায়গা থেকে চ্যানেল ওয়ানও সেটা হচ্ছে কি যে একটা এই বিনোদন আড্ডায় চ্যানেল ওয়ান এন্টারটেনমেন্টস এটার একটা প্রতিবেদনও তৈরি করেছে। তাতেও আমি কৃতার্থ চ্যানেল ওয়ানের কাছে। এবং আমি দর্শক জনপ্রিয়তার কথা বলবো না, কতটা জনপ্রিয় আমি সেটার কথা বলছি না। আমি আমার মতো করে নিরলসভাবে আমার চেষ্টাটা দিয়ে কাজ করে যাচ্ছি। তবে আমি রেসপন্স পাচ্ছি কিছু 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 ভালো ভালো কাজ। এবং আরেকটা ধারাবাহিক গৃহযুদ্ধ, এটার সম্ভবত গৃহযুদ্ধ কাজ আসছে, এটা মহিন খান, শেষ হয়ে মহিন খান গেছে। ডিরেক্টর, রচনা পরিচালক মহিন খান। ইজ পপুলার অ্যাজ ওয়েল। সে হচ্ছে গিয়ে যে ভালো কাজ করছে, এখন অনেক ভিউর কাজ করছে। বাট ও আমার একান্ত ছোট ভাইয়ের মতনই। তা ও ও হচ্ছে গিয়ে যে ওর হাতে কড়িটা আমার চোখের সামনে। সো ওর উত্থানটাও আমার চোখের সামনেই ঘটেছে, আমি দেখতে পাচ্ছি। সেও জনপ্রিয় এখনকার। আমার পরম সৌভাগ্য এই কারণেই বলবো যে আমি পূর্বের জনপ্রিয় যারা ছিলেন তাদের সঙ্গে যেরকম করে কাজ করে যাচ্ছি 94 থেকে যদি শুরু করি, আমি এখনকার জনপ্রিয় পর্যন্ত তাদের সঙ্গে ম্যাচ করে যে কাজটা করতে পারছি, এটার জায়গা থেকে আমি বলবো যে উপরওয়ালা আমাকে সেই মানে কপালটা দিয়েছেন যে আমি তাদের সঙ্গে ম্যাচ করে কাজ করতে পারছি, নিশ্চয়ই। অ্যাডজাস্ট করে কাজ করতে পারছি, ইয়াং জেনারেশনদের সঙ্গে কাজ করতে পারছি। এটা একটা আসলে আমার ওই রকম কোনো কিছু না। আমি আমার সাবলীল জায়গা থেকে তাদের সঙ্গে প্রাণবন্তভাবে কাজ করতে চাই। সবচেয়ে বেশি কমফোর্টেবল কার কাছে লেগেছে? এক একজনের সঙ্গে এক এক রকম। আমি কিন্তু পছন্দের ডিরেক্টরের জায়গায় যাইনি, এই জন্য বলছি যে কমফোর্টের জায়গাটা, যার সাথে কাজ করে আপনার এক্সপিরিয়েন্সগুলোতে বললাম। আমার প্রথমত হচ্ছে গিয়ে যে আগামীকাল আমি যার এখানে কাজ করতে যাব, ধরুন সঞ্জিত সরকার হোক বা আলহাজেন হোক, আমি যদি দেখি যে এই সেটটা আসলে আমার মতো না, তাহলে আমি মোটেও এতগুলো কথাও কিন্তু বলতে পারতাম না। আমি এসে যেরকম করে আমার বিহাইন্ড দ্য ক্যামেরাতে যে আছেন, অর্থাৎ ক্যামেরার পিছনে যারা যারা আছেন বা কিছু একটা, তাদের সঙ্গে যেরকম করে কথা বললাম, তাদের সঙ্গে হাই হ্যালো যেরকম করে আমি দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত হচ্ছে গিয়ে যে এইটার পেছনে ডিরেক্টর যে উপরে আছে, যে সে দেখছো সব কিছু, আমি রাশেদের কথাও যদি বলে থাকি, তাহলে আমি বলবো যে এই আপনার সঙ্গে যেরকম করে আমি কমফোর্ট ফিল করে কথা বলছি, এটা যদি আমি অ্যাকচুয়ালি না করতে পারি, তাহলে ওই সেটে আমার কাজটা তো একটু খারাপ হয়ই। আমাকে আগে ফার্স্টলি হচ্ছে অ্যাডজাস্ট করতে হয়। আমি এটা আপনার একটা ইন্টারভিউতেও শুনেছিলাম যে আপনি কাজের সময় ফানটা খুব পছন্দ করেন। এটা ছাড়া আমার মুশকিল হয়, এটা আমার মুশকিল হয়। তখন আমি বাসায় এসেও আমি থমেটে থাকি। আমার ওয়াইফ যদি জিজ্ঞেস করে যে কী হয়েছে, আমি যে কাজটা করে মজা পাচ্ছি না, না মানে কি, আমাকে এত বেশি শাসন করলে হবে না, কারণ ওই জায়গা থেকে আমি হাত পা নাড়তে পারছি না এখন, বিষয়টা এরকম। নিজস্বতাটা আপনার না, আমি তো আসলে আমার কথা হচ্ছে আমি তো সোলজার না ভাই। নতুন রূপে নতুন স্বাদে বাজারে এসেছে হকের সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। তা তো বটেই, তা That's তো right. বটেই। আমি আবারও একটা কথা থামিয়ে বিরতি নিয়ে নিচ্ছি, Sure, আমরা শেষ দিকে sure. চলে আসছি প্রায়। দর্শক, আরো একটা বিরতি নিয়ে নিচ্ছি আমাদের বিনোদন আড্ডায়, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিনোদন আড্ডায়। 1994-এ আপনার ইন্ডাস্ট্রিতে ঢোকা টিভিসি দিয়ে, ইয়েস, টিভিসি দিয়ে, বনফুল মিষ্টির অ্যাড দিয়ে। হ্যাঁ। তারপরের ওঠানামাটা আসলে কিভাবে ছিল? তারপরে আবার ব্রেক, দেশের বাইরে যাওয়া, ছোট করে যদি এই জার্নিটা শুনতাম। শর্টকাটই বনফুল মিষ্টির বিজ্ঞাপন দিয়ে শুরু করা, এবং বিজ্ঞাপনটা করতে যেটা হয়েছিল যে ওই কন্ট্যাক্ট মিডিয়ার যে অসীম সেনগুপ্ত যিনি বিজ্ঞাপনটা বানিয়েছিলেন, তিনি তো প্রয়াত, তিনি তো আর নেই। তবে ওনাকে আমার মামার বন্ধু বলে তাকে আমি মামা বলেই ডাকতাম। তো উনি বললো যে তুমি মিষ্টি কেমন খেতে পারো? তো আমি বললাম যে আমি 1 কেজি 2 কেজি মিষ্টি খেতে পারি। তো বললো যে আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তাহলে বিজ্ঞাপনের ব্যাপারে তো একসময় মডেলের বিষয় ছিল কি যে সুদর্শন হতে হবে,
সুন্দরী হতে হবে। তো সেই জায়গা থেকে দেখা গেলো যে ওই মডেলের হিসাব নিকাশটা কিন্তু আগে একরকম ছিল, এখন কিন্তু যে কেউ মডেল হতে পারে। বিষয়টা তো প্রেক্ষাপটটা চেঞ্জ হয়েছে, কিন্তু ওই সময় ব্যাপারটা ছিল আমি আসলে মডেল হব কি করে, একটা বিজ্ঞাপন তো ভালো করতে চাই, ভেরি ইন্টারেস্টেড। তখন উনি আসলে বিজ্ঞাপনটা করাতে যে দেখা গেল যে আমি প্রচুর মিষ্টি খাচ্ছি গাব গাব করে। তো ওই বিজ্ঞাপনটি করার পরে ব্যাপারটা ছিল আমি আমার কাজিন টাজিন সবাইকে নিয়ে চিটংয়ে গেলাম। তো বনফুল মিষ্টির মালিক তো উনি চিটংয়ের। তো চিটংয়ে গিয়ে মিষ্টির দোকানে যাওয়ার পর আমি বললাম যে কি মিষ্টি খাবার খাও, আমার জন্য ডিসকাউন্ট আছে, আমি বলবো পরিচয় দিয়ে বলার পরে 20 টাকা বেশি রাখলো বলে। তো এটাই খুব আমাকে খুব ডিসঅ্যাপয়েন্টেড করলো। আমি একটা পর্যায়ে বলে বিজ্ঞাপনটা আসলে কম দেখানো হয়তো এই জন্য হয়তো বা এরকম করছে। উনি নিজেই এটা নিতে চায় না এই বিষয়টাকে, তো দূরও তাদের আপনি বিল দেন যান এখান থেকে। এটাও একটা ভালো জিনিস ঘটেছে যে কোনটা, যে আমি এই বছর দেড়েক দুয়েক আগে মালিকের সঙ্গে আমার সরাসরি দেখা। উনি বললেন যে আপনি সম্ভবত অভিনয় করেন। জি জি জি। আমি বললাম আপনি আপনি কি করেন? বলছে যে আমি বনফুল মিষ্টির মালিক। আমি বললাম যে একটা অভিযোগ আপনাকে দিই, প্রথমত হচ্ছে গিয়ে যে আমি এই বিজ্ঞাপনটা সেই 94 এর অভিযোগ। তারপরে আচ্ছা। অভিযোগটা পাওয়ার পর উনি ভীষণ লজ্জা পেলেন, বললেন যে এখন থেকে আপনি যখন শুনবেন যে চিটংয়ের বনফুল মিষ্টি, আপনি যে শুধু বলবেন যে আপনার ডিসকাউন্ট কত লাগবে এবং ওরা আমার সঙ্গে যোগাযোগ করবে, আপনি আমাকে আর লজ্জা দেবেন না। আর আর কোনো অভিযোগ, আমি বলি যে পারলে আমাকে পুরনো বিজ্ঞাপনটা একটু দেবেন, ওটা আমি খুঁজে বেড়াচ্ছি। বলছি সেটাও আমি বন্দোবস্ত করব। আস্তে 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 আমি টেলিভিশনের দিকে মুভ করলাম, বিটিভির দিকে। বিটিভি থেকে আস্তে আস্তে আমি হচ্ছে সাপ্তাহিক নাটকের দিকে মুভ করলাম, প্রথম ছোট ছোট নাটিকা। তারপরে হচ্ছে গিয়ে যে এনলিস্টেড হলাম হচ্ছে গিয়ে যে আমি 97-এ 96-এ পরীক্ষা দিলাম। আগে তো স্ক্রিন টেস্ট ছিল আমাদের। প্রথম প্রাথমিক পর্যায়ে টেকার পরে 3 মাস পরে রেজাল্ট, 3 মাস পরে রেজাল্টের পরে যদি স্ক্রিন টেস্টে যদি আমি ওইভাবে ফেল করি তাহলে আবার 5 বছর পর। নিশ্চয়ই। এবং আরো নতুন নতুন কাজে দেখতে যায়, কিন্তু শুরুতে যে গল্পটা আমার বলছিলেন আরেকটা সিরিয়াল আসবে, সেটা হচ্ছে ফুলগাঁও, সালাউদ্দিন লাবলু ওনার তার মানে পরিচালনায়। অবশ্যই আঞ্চলিক ভাষায়। ওটা আঞ্চলিক ভাষা না, উনি এটা আঞ্চলিক ভাষাটা ওভাবে করেনি। আচ্ছা, মানে লাবলু ভাইয়ের বিষয়টা এমন হয়ে গেছে যে ওনারটা শুনলে মনে হয় যে একটু ওনারটা ফলো করতে সবাই চেয়েছে। আর এটা হচ্ছে কি চ্যানেল আইয়ে আসবে ফুলগাঁও। আর আরেকটা নাটক আসবে, সেটা হচ্ছে কি যে আমার গৃহযুদ্ধ হচ্ছে বৈশাখী চ্যানেলের জন্য। আমার টোটালি 3টি নাটক অপেক্ষা আছে আসবার জন্য আর কি। আর সাগরজানের একটা ধারাবাহিক আসবে, সেটা এশিয়ান টিভিতে, সেটা নতুন করে, সেটা হচ্ছে বসন্তে বাতাসে। আমি আশা করব যে এই 3টি নাটকের দর্শক ভিন্ন কিছু তো পাবি, কারণ 3জন ডিরেক্টরই আমার কাছে মনে হচ্ছে 3 রকমের কিছু স্পাইসি আছে আর কি। অবশ্যই। এবং সাগর জাহানের নাম শুনলেই কিন্তু আরমান ভাইয়ের বিষয়টা আবারও আর লাবলু ভাইয়ের কাছ থেকে তো আমার অনেক কিছু শেখার। আমি লাবলু ভাইয়ের নাটক করতে যাওয়া মানে আমার কাছে মনে হয় কি যে উনি আমাকে যেভাবে কোনো জিনিস কঠিন উনি রাখেন না। বিষয়টা হচ্ছে কি যে ওনার কথা হচ্ছে প্রথমত তুমি আমার কথা শুধু শুনবার চেষ্টা করো, আমি যা বলি সেটা তুমি খালি নিতে চেষ্টা করো, তাহলে দেখবে সব সহজ হয়ে গেল। উনি ক্যারেক্টারটা বোঝাতে যদি পারেন, যে ক্যারেক্টারটা ধরেই দিতে চান, যে একবার আজকে তুমি ধরতে পারোনি, পরশুদিন তুমি ধরতে পেরেছো, হ্যাঁ, তখন বলে যে এই তুমি আজকে ধরতে পারলা ক্যারেক্টারটা, এখন আর আমার বলার কিছু না, এখন তুমি ধরে ফেলেছো অলরেডি। ওনার বিষয়টা হচ্ছে খুব মাপা থাকে, উনি এডিট করে কাজ করেন, এটাই আমার সবচেয়ে ভালো লাগে। যে আমি যেমন বলি যে কি ব্যাপার, কেমন আছো, কালকে তো আইলা না, আচ্ছা একটা কথা বলি, আচ্ছা একটা কথা বলি, এটা বাদ, এটা পরের অ্যাঙ্গেলে যাবে, আমি এই পর্যন্ত বলতে বলেছি, এই পর্যন্তই বলো, এই পর্যন্ত এক্সপ্রেশন ভালো করে দিয়ে বলো। মানে উনি খুব পার্টিকুলার অ্যাজ আ ডিরেক্টর, ওই উনি জায়গাতে কতটুকু চান উনি সেটা জানেন। আমরা অনেক সময় বলি না যে ফোন আলাপ, ফোনের সিকোয়েন্সগুলো খুব সহজ, এপাশ থেকে বলবে এপাশ থেকে বলবো হয়ে গেল, না, ওনারটা বড় কঠিন। ওনার ফোনের সিকোয়েন্সের জায়গাতে কঠিন কোনটা, এটা হচ্ছে যে উনি শুরু করেন যে আমি ঘাটলার পাড় থেকে আসা শুরু করলাম, রাত্রেবেলা আমি প্রেম করে কথা বলছি, আস্তে আস্তে উনি আমাকে দিয়ে হচ্ছে কি শার্টটা খুলে স্যান্ডগঞ্জের ভিতরে উনি দেখা গেল যে মশারিটা কাটাচ্ছেন, কিন্তু কথা চলছে সবগুলো। উনি ওনার জায়গা থেকে বিজনেসটা প্রচুর থাকে, এবং একটা টেলিফোনের সিন তখন দর্শক অটোমেটিক ইনভলভ হয়ে যায়, কি ব্যাপার, কোথায় দেখলাম, কোত্থেকে ফোনটা নিয়ে এসে উনি আস্তে 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 এখন মশারি খাটিয়ে উনি শুয়ে পড়ছেন, তারপরে উনি কথা বলছে, তাহলে এখন ঘুমাই, আচ্ছা ঠিক আছে। এই কথা তো ওই ঘাটলার পাড়ি বলা যেত, এটা প্রায় আমি বলতাম, বলেছি না, সিচুয়েশনটা তো এরকম না, আমরা তো এভাবে অ্যাকচুয়ালি কথা বলি না, তুমি খেয়াল করে দেখো তুমি মোবাইল ফোনটা কিভাবে ব্যবহার করো, কোত্থেকে কোথায় যাও, এক জায়গায় কি শেষ করতে পারো না। তো ওনার জায়গা থেকে এক ধরনের, সাগরজানের জায়গা থেকে আরেক ধরনের। সাগরজান যেরকম করে সাগরজান ছবির মতো করে দেখাতে চেষ্টা করে যে আপনি কিন্তু এরকম না, আপনি কিন্তু আরো শাউট করেন সব জায়গার থেকে, আপনার ব্যাপারটা হচ্ছে কি এই জাতীয়। আর মহিন খানের জায়গা থেকে শুরু হচ্ছে যেটা একসময় যেরকম করে ও ছোট ভাই বলে ওর কথা আমি শুনতে চাইতাম না, আমি আমার ইম্প্রোভাইজটাই বেশি দেওয়ার চেষ্টা করতাম। উনি বলছে ভাইয়া
প্রিসাইজ দেন, দেখেন ওই যে দর্শক আপনাকে কানেক্ট করতে পারবে। আপনি এই 3 লাইন চর্বি ফেলে দেন, দেখেন খুব সুন্দর লাগছে। তো এক একজনের আসলে এক এক রকম। আর সকাল আহমেদের জায়গায় হচ্ছে গিয়ে যে কীরকম, সকাল আহমেদ হচ্ছে গিয়ে যে একটা অল্পতির ডিটেলসটা প্রকাশ করতে চায়, ও নেয় বেশি, কিন্তু ওর সম্পাদনাটা খুব ভালো করবার চেষ্টা করে, সম্পাদনাতে ও প্রচুর সময় দেয়। আচ্ছা, তো এক একজন ডিরেক্টর হচ্ছে কি যে আমার কাছে এক এক রকম আমি পেয়েছি, এবং আমার জায়গা থেকে মনে হয়েছে কি যে প্রত্যেকটা আসলে শিক্ষা নেবার মতো। আবারও দেখা হবে আপনার প্রিয় কোনো তারকাকে সাথে নিয়ে। ভালো থাকুন, আর বিনোদন আপডেট পেতে সার্চ করুন চ্যানেল ওয়ানের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।